হাই স্টুডেন্টস, আমরা পড়ছিলাম মানি অ্যান্ড ব্যাংকিং চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারের আমরা অলরেডি তিন ভাগের এক ভাগ কমপ্লিট করে ফেলেছি, আর আমাদের বাকি আছে দু ভাগ। তো চলো এই চ্যাপ্টারটার বাকি অংশগুলো পড়ে ফেলি। আর চলো আগে ম্যাপটাকে অ্যানালিসিস করি, আমরা ঠিক কোন জায়গাটাতে আছি এবং আজকে আমরা কি টপিক পড়বো ভালো করে বোঝার জন্য। তো আমরা বলেছিলাম যে মানি অ্যান্ড ব্যাংকিংটাকে আমরা দুটো অংশে ভাগ করছি, একটা মানি আর একটা হচ্ছে ব্যাংকিং। এবার ব্যাংকিংটাকে আমরা মানিটাকে আমরা শেষ করে ফেলেছি, এবার বাকি রইলো ব্যাংকিংটাকে আমরা ছোট ছোট 10টা ভাগে ভাগ করে ফেলেছি। সেই 10টা ভাগের মধ্যে আমরা 3টে কমপ্লিট করে ফেলেছি, ব্যাংকের ইতিহাস, আরবিআই আর একটা মনিটারি পলিসি ইন ইন্ডিয়া। আজকের টপিকটাতে থাকছে শুধুমাত্র চতুর্থ টপিক, সেটা হচ্ছে ভারতে ব্যাংকের শ্রেণী বিভাগ। ভারতে ব্যাংকের শ্রেণী বিভাগ আমরা যদি করি তবে আমরা প্রথমত 3 রকমের ব্যাংক দেখতে পারবো প্রধানত। কী কী সেটা? সেটা কমার্শিয়াল ব্যাংক, একটা হচ্ছে কোঅপারেটিভ ব্যাংক আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট ব্যাংক। কমার্শিয়াল ব্যাংক সাধারণত সবাইকে লোন দেয়, তোমার কাছে প্রপার সিকিউরিটি থাকা দরকার, তুমি ব্যাংকে সাবমিট করো, তোমাকে লোন দিয়ে দিচ্ছে, সে তুমি ব্যবসায়ী হও বা ইন্ডিভিজুয়াল হোক না কেন। এবার আসি আমরা কোঅপারেটিভ ব্যাংক। কোঅপারেটিভ ব্যাংক হচ্ছে কি, তোমার কাছে কোটি কোটি টাকা আছে, তুমি ব্যাংক কি এরকম 4-5 জনকে একসঙ্গে করো, তো তারপর হচ্ছে কি আরবিআইয়ের কাছ থেকে দেখাও যে আমাদের এই ব্যাংক ব্যালেন্স আছে, তো আমাদেরকে নামে একটা ব্যাংক কি ইস্যু করে দাও, যে আমাদের একটা ব্যাংক চালানোর অধিকার দিয়ে দাও, লাইসেন্স দিয়ে দাও। তো তো ব্যাংকও বুঝবে, আচ্ছা এরকম দেখা গেল নর্থ বেঙ্গলের মধ্যে 10-15 জন 20-30 জন মিলে ব্যাংকটাকে বানাচ্ছে, বাহ এখানে অনেক মানুষের উপকার হতে পারে, এদের কাছে অনেক প্রচুর ক্যাশ আছে। তো কেন এবার প্রাইভেট কোম্পানিটা কি এতজন মিলে যে করছে, তাহলে তাদের কি লাভ হবে? যে সেই ব্যাংকে অন্যান্য ইনভেস্টার বা হচ্ছে ইন্ডিভিজুয়াল আছে, যারা কিনা সেখানে সেভিংস রাখবে এবং সেই টাকা ওরা ব্যবহার করবে, ব্যবসা খাটাবে, তারপর সে যে লাভের অংশটুকু আসবে সেটা ভাগ করে দেবে, যেরকম অন্যান্য ব্যাংকরা দেয়, যে এসবিআই, সিবি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। তো এইভাবে ধরো বার্ষিক 7% বা 5%, 6% ইনফ্লেশন রেট হিসেবে টাকাটা দিয়ে দিচ্ছে। তো এটা গেল হচ্ছে কোঅপারেটিভ ব্যাংক। এবার আসি আমরা ডেভেলপমেন্ট ব্যাংক। ডেভেলপমেন্ট ব্যাংকে দেখা গেল তোমার 100 তালা একটা রেলওয়ে ড্যাম তৈরি করবে, বা তোমার হচ্ছে 100 তলা টাওয়ার তৈরি করবে, বা তোমার কি বলে তোমার রাস্তা বানাবে, ব্রিজ বানাবে, হ্যাঁ, বা হচ্ছে তোমার ইরিগেশন ক্যানাল বানাবে, বিরাট বড় প্রজেক্ট বানাচ্ছে। তো এখানে প্রচুর টাকার ব্যাপার থাকে, তো সে এখানে রিস্কের পরিমাণটাও অনেক বেশি হতেও পারে, যে কোনো একজন ঠিকাদার টাকাটা নিয়ে লোনটা নিয়ে পালিয়ে চলে গেল। তো এটা একটা এক্সপিরিয়েন্সড লোক দরকার, যে কিনা সিভিল ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার বা ওই ফিল্ডে পার্টিকুলার ফিল্ডে বা ব্যবসা খুব ভালো জানে, সেরকম লোক ব্যাংকে থাকা দরকার। তো তারপরেই ওরা হচ্ছে অ্যাপ্রুভাল দেয় যে আচ্ছা এত পরিমাণ টাকা আমরা লোন হিসেবে দিচ্ছি। তো এইরকম ব্যাংকগুলোকে বলা হয় ডেভেলপমেন্ট ব্যাংক। এইসব ব্যাংক সবাইকে লোন দেয় সেভাবে। তো এই গেল হচ্ছে 3 রকমের ব্যাংক। তো এর মধ্যে আমরা কোঅপারেটিভ ব্যাংক এবং ডেভেলপমেন্ট ব্যাংকটাকে আমরা পরের ক্লাসে পড়বো। আজকের ক্লাসে থাকছে শুধুমাত্র কমার্শিয়াল ব্যাংক। এবার কমার্শিয়াল ব্যাংকটাকে আমরা দু ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে শিডিউলড কমার্শিয়াল ব্যাংক আর একটা হচ্ছে নন শিডিউলড কমার্শিয়াল ব্যাংক। প্রথমে আসা যাক শিডিউলড কমার্শিয়াল ব্যাংক। এগুলো কি? যেগুলো কিনা 1934 সালের যে আরবিআই অ্যাক্ট ছিল, সেই হিসেবে মিনিমাম এদের 5 লাখ টাকা কি পেড আপ ক্যাপিটালটা থাকা উচিত। যদিও এখন 2025, সেই ক্ষেত্রে এই লিমিটের পরিমাণটা অনেক বেড়ে গেছে। তো তোমরা দেখে নিও ইন্টারনেট থেকে কতটুকু পেড আপ ক্যাপিটাল থাকা দরকার একটা শিডিউলড কমার্শিয়াল ব্যাংক হওয়ার জন্য। তো আর সেকেন্ড টপিক কি, যে আরবিআই যেসব রেগুলেশনস দিচ্ছে, তো সেগুলো প্রত্যেকটা মেনে চলা, যে রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাংক রেট প্রভৃতি, তারপর হচ্ছে যত রেগুলেশনস দিচ্ছে সেগুলো যেন অক্ষরে অক্ষরে পালন করে। তো এইসব ব্যাংকগুলোকে বলছি আমরা শিডিউলড কমার্শিয়াল ব্যাংক। ঠিক আছে, এবার আসি নন শিডিউলড ব্যাংক। নন শিডিউলড কমার্শিয়াল ব্যাংক সম্বন্ধে আমরা নেক্সট ক্লাসে শিখবো। তো আগে আমরা শিডিউলড কমার্শিয়াল ব্যাংকেও আসি। আচ্ছা, শিডিউলড কমার্শিয়াল ব্যাংক আবার হচ্ছে 4 রকমের হয়, একটা পাবলিক সেক্টর ব্যাংক, একটা প্রাইভেট সেক্টর ইন্ডিয়ান ব্যাংক, 3 নাম্বারটা হচ্ছে কি প্রাইভেট সেক্টর ফরেন ব্যাংক, আর 4 নাম্বারটা হচ্ছে রিজিওনাল রুরাল ব্যাংক। আরেকবার বলছি, শিডিউলড কমার্শিয়াল ব্যাংক হচ্ছে 4 রকমের, একটা পাবলিক সেক্টর ব্যাংক, একটা প্রাইভেট সেক্টর ব্যাংক, একটা প্রাইভেট সেক্টর ফরেন ব্যাংক, আর হচ্ছে লাস্ট অংশটা হচ্ছে রিজিওনাল রুরাল ব্যাংক। বাকি 3টা নেক্সট ক্লাসে বলবো। আজকে আমরা শুধুমাত্র পাবলিক সেক্টর ব্যাংক বলবো। পাবলিক সেক্টর ব্যাংক আবার 2 রকমের হয়, একটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আর একটা ন্যাশনালাইজড ব্যাংক। আচ্ছা, ন্যাশনালাইজড ব্যাংকটাকে আমরা নেক্সট ক্লাসে করবো। আগে আমরা পড়ে নিচ্ছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পড়ার জন্য আমরা একটু ইতিহাসকে টানি। প্রথম দিকে ব্রিটিশ সাম্রাজ্যের সময়
তিনটে প্রেসিডেন্সিতে ব্যাংক ছিল। কোন কোন প্রেসিডেন্সিতে? একটা কলকাতা প্রেসিডেন্সিতে, একটা বম্বে প্রেসিডেন্সিতে, আর একটা হচ্ছে চেন্নাই বা মাদ্রাজ প্রেসিডেন্সিতে। এই তিনটে ব্যাংক ছিল আগে। পরবর্তীতে 1921 সালে এই 3 রকমের ব্যাংককে মার্জ করে তৈরি করা হয় ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ায় স্বাধীনতার পর 1955 সালে মানে এর নতুন নাম রাখা হয়, একে রাখা হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কত সালে কথা বললাম? 1955 সালে। এরপর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তো তৈরি হলো। এর পরবর্তীতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে 7টা রিজিওনাল ব্যাংক মার্জ হয়ে যায়, একসঙ্গে একত্রিত হয়ে যায়। কোনটা কোনটা? যে একটা হচ্ছে স্টেট ব্যাংক অফ বিকানের অ্যান্ড জয়পুর, তারপর বোঝা যাচ্ছে এটা রাজস্থানের। তারপর স্টেট ব্যাংক অফ হায়দ্রাবাদ, এটা তেলেঙ্গানার অবস্থিত। স্টেট ব্যাংক অফ ইন্দোর, এটা মধ্যপ্রদেশের। স্টেট ব্যাংক অফ মহীশূর, এটা কর্ণাটকে। তারপর স্টেট ব্যাংক অফ সৌরাষ্ট্র, স্টেট ব্যাংক অফ পাটিয়ালা, আর স্টেট ব্যাংক অফ ত্রাভাঙ্কোর। এই 7 রকমের ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে মার্জ হয়ে যায়। কত সালে? 1960 সালে। পরবর্তীতে এই 7টা ব্যাংকের মধ্যে দুটো ব্যাংক, মানে কি যে একটা হচ্ছে মানে সরি, আগে এটা বলা উচিত নয়, আগে বলি যে ভারতীয় মহিলা ব্যাংকও এক সময় যে এসবিআই এর সঙ্গে মার্জ হয়ে যায়। এর পরবর্তীতে আমরা দেখি যে যে স্টেট ব্যাংক অফ ইন্দোর, স্টেট ব্যাংক অফ সৌরাষ্ট্র, এই দুটো স্টেট ব্যাংক অফ সৌরাষ্ট্র 2008 সালে এসবিআই এর সঙ্গে কমপ্লিটলি মিক্সড আপ হয়ে যায়, যে আলাদা করে আর স্টেট ব্যাংক অফ সৌরাষ্ট্র ইউনিট নেই। আবার 2010 সালে স্টেট ব্যাংক অফ ইন্দোরও একদম এসবিআই এর সঙ্গে মার্জ হয়ে যায় এবং এর কোনো আলাদা মানে ইউনিট থাকলো না। এর পরবর্তীতে 2017 সালে বাকি যে 5টা ব্যাংক রয়ে গেল রিজিওনাল ব্যাংক, একটা হচ্ছে স্টেট ব্যাংক অফ বিকানের অ্যান্ড জয়পুর, স্টেট ব্যাংক অফ হায়দ্রাবাদ, স্টেট ব্যাংক অফ মহীশূর, স্টেট ব্যাংক অফ মানে কি যে পাটিয়ালা, আর স্টেট ব্যাংক অফ ত্রাভাঙ্কোর। এগুলো আবার হচ্ছে স্টেট ব্যাংকের সঙ্গে একদম পুঙ্খানুপুঙ্খভাবে মিক্স আপ হয়ে যায়, যার ফলে আমরা এখন আর এসবিআই এর ভেতরে সাব ক্যাটাগরি বা সাবসিডিয়ারি বা অন্য কোনো সাব পার্ট নেই এখানে। ভারতের সবচাইতে বড় ব্যাংক হিসেবে এসবিআইকে ধরা হয়। এর সবচাইতে বেশি শেয়ার হোল্ডার আছে। হ্যাঁ, তারপর হচ্ছে কি যে এটা একটা মানে আবার এটাকে ন্যাশনালাইজড ব্যাংকও নয়, এটা ন্যাশনালাইজড ব্যাংকের লিস্টের মধ্যে দেওয়া নেই। তাহলে কি আছে? এটা একটা স্টেট ব্যাংক ওন্ড ব্যাংক, মানে স্টেট ব্যাংকের থ্রুতে কাজ চলে এটা। যদিও এর সঙ্গে প্রাইভেট কোম্পানির সঙ্গে যথেষ্ট ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে, যত রিক্রুটমেন্ট প্রসেস হোক না কেন এসবিআই এর, সেগুলো ফেয়ার, সুন্দর এবং মানে কি বলবো, কোনো রকম কারচুপি করে রিক্রুটমেন্ট হয় না এবং খুবই ভালো একটা অর্গানাইজেশন। তো স্টেট ব্যাংক সম্বন্ধে আমরা আজকে এইটুকুই জানলাম। নেক্সট ক্লাসে আমরা ন্যাশনালাইজড ব্যাংক থেকে শুরু করে প্রাইভেট সেক্টর, ফরেন ব্যাংক, রিজিওনাল রুরাল ব্যাংক প্রভৃতির সঙ্গে আমরা জানবো। ঠিক আছে, আজকের ক্লাস এইটুকুই থাক। তোমরা ভালো করে পড়াশোনা করো। বাই। হ্যাঁ।